তো বন্ধুরা, আমি আজকে কাকনার টেম্পলের সামনে এসে গেছি। বুঝতে পারলাম কাকনার टेम्पल के बिल्कुल नजदीक है। वो आगे जो दिख रहा है वही काकनाथ टेम्पल है। तो हम उसके साथ साथ आगे बढ़ेंगे। ये अभी रास्ते से यहाँ पे बहुत ही गर्मी है। और এই যে মন্দিরটা যেটা আছে, এই মন্দিরটা একদমই একটা ফাঁকা গ্রামের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে মন্দিরটা এরকম দেখায়। মন্দিরটা হট করে দেখলে মনে হবে একটা পাথরের উপর আরেকটা পাথর সাজিয়ে মন্দিরটাকে তৈরি করা হয়েছে। বিশ্বাস করা হয় না যে এটা ভগবান শিবের যে মন্দির, সেই ভূতেদের বানানো মন্দির। এটা এক রাত্রে ভূতেরা এই মন্দির তৈরি করেছে। ওই জন্য মন্দিরটার স্ট্রাকচারটা খুবই ইউনিক। দেখুন, একটা পাথরের উপর একটা পাথর এমনভাবে সাজানো যেন মনে হবে যে এটা একটু বাদেই বা কোনো ভূমিকম্প বা কিছু হলেই ভেঙে পড়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, এর আশপাশে যতগুলো ওয়েল বিল্ট মন্দির আছে, সবকটা ডেমোলিশ হয়ে গেলেও এর সমসাময়িক যত মন্দির আছে, এটা কিন্তু আজও দিব্যি বহাল তবিয়তেই ওখানে টিকে রয়েছে। তো আমরা এবার ধীরে ধীরে মন্দিরটার দিকে এগোবো। মন্দিরের এখনো অনেক জায়গায় অডিট রয়েছে, এবং এখানে দেখলাম আমি খুবই অরক্ষিত এবং সুরক্ষার অভাব বোধ করলাম দেখে যে অনেক প্রচুর প্রত্নতত্ত্বের নিদর্শন। নিশ্চয়ই মন্দিরটা অনেক বছরের পুরনো। খুব সম্ভবত এটা 9th-10th সেঞ্চুরির মন্দির। তো সেক্ষেত্রে এটা প্রচুর এখানকার মন্দিরের ভগ্নাবশেষ, সেগুলো উম, এখানে ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং উইদাউট এনি কাইন্ড অফ মেজর প্রোটেকশন, কোনো প্রোটেকশন ছাড়াই। ঠিক আছে, মানে চাইলে যে কেউই এই ফাঁকা জায়গায় এসে দিব্যি নিজের মতন করে একটা পাথরের টুকরো নিয়ে চলে যেতেই পারে। মানে এই আমাদের দেশের এই অমূল্য সম্পদগুলো বোধহয় এইভাবেই ধীরে ধীরে যত্নের অভাবে এবং সরকারি তত্ত্বাবধানের অভাবে, উদ্যোগের অভাবে কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি মধ্যপ্রদেশ গোয়ালিয়রে আসেন, অবশ্যই মন্দিরটা একবার দেখবেন, কারণ এরকম মন্দির সম্ভবত গোটা ভারতবর্ষে আর নেই, যেটার উপরের স্ট্রাকচারটা সুন্দর এরকম এলোমেলো ভাবে একটা ইটের উপর একটা ইট সাজিয়ে সেন্ট্রিক্যালি তৈরি করা। তো আমরা এবার ধীরে ধীরে মন্দিরের ভেতর হেঁটে যাবো। এখনো প্রচন্ড গরম ছিল, তো আমরা ওই মন্দিরের ভেতর ঢুকছি। ঢুকে আমরা দেখবো যে ভেতরে শিব মন্দিরটা আমি দেখবো কিরকম। এখান থেকে আবার ফেরত গিয়ে এসে আগ্রা হয়ে দিল্লি যেতে হবে আসবে। তো চলুন ঢুকে পড়ি মন্দিরের ভেতর কি আছে দেখি। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের উপরে স্থাপত্য ভিত্তি বেশ সুন্দর, বোঝাই যায় যে একসময় এটা খুবই বড় একটা মন্দির ছিল। এখন পরিচর্যার অভাবে এবং সংরক্ষণ মানে কি বলে রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই জৌলুস কমে গেলেও মূল মন্দিরের ভেতরে শিবলিঙ্গ কিন্তু আজও বিদ্যমান, এবং মন্দিরের প্রবেশদ্বারের তোরণগুলো এখনো অবধি ঠিকঠাকই আর আছে। বাইরের কারুকার্য এখনো অবধি খুব একটা ধ্বংস হয়নি। আপনারা অনেক জায়গায় দেখবেন যে সারা মার্কার দিয়ে, সম্ভবত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এসআইডিপি, এখানে মার্কিং করে গেছে, যাতে ওনারা চেষ্টা করেছেন যাতে কোনো কিছু এখান থেকে বেহাত না হয়। এবং বাইরেও যে টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে সারিবদ্ধভাবে রাখা আছে, ওখানেও সেরকম একটা প্রচেষ্টা আমি দেখেছি। সেটা আমরা মন্দিরের বাইরে বেরোলে দেখতে পারবো। তো এর মাধ্যমে ওনারা সংরক্ষণের অনেকটাই চেষ্টা করেছেন। আশপাশের খিলানগুলো মন্দিরটা খুবই সুন্দর। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই মন্দিরটার সম্বন্ধে একটু বলা উচিত। মন্দিরটা হচ্ছে কাকন মঠ টেম্পল। এটা তৈরি হয়েছিল আনুমানিক 11ই শতকের মন্দির, শিব মন্দির। যা মধ্যপ্রদেশের সিহনিয়া বলে একটা জায়গায় এই মঠটা অবস্থিত, সম্ভবত জেলার নাম। আচ্ছা, এটা কাচ্চা পাগাঠা রুলার কীর্তি রাজা যিনি ছিলেন, তার নামে, তার আমলে তৈরি করা। ঠিক আছে, এখন আজকের দিনে কেবলমাত্র মন্দিরটার একটা অংশই বেঁচে রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, এখানকার কিছু স্কাল্পচার নিয়ে গোয়ালিয়রে রিলোকেটও করা হয়েছে। আর এটা এই 1015 থেকে 1035 খ্রিস্টাব্দের মধ্যে অনুমান করা হয় মন্দিরটা তৈরি হয়েছে। ইনস্ক্রিপশনের মাধ্যমে এটা অনুমান করা হয়। তো কথিত আছে যে এই মন্দিরের নাম সম্মত হয়েছিল ককনাবতী বা কাকানারে, যিনি ছিলেন একজন সুরজকলা রাজার রানী। তো সেটার নামটা ওনার নামে থেকে এটা বাপুর মঠ নাম হয়েছে, এবং এটা নিয়ে বিতর্ক আছে। এবং আরো একটা কথা প্রচলিত আছে যে মন্দিরের নাম কনক বা সোনার থেকে, এবং মঠ বা শ্রাইন থেকে এর নাম কাকন মঠ হয়েছে। পরে মানে অবিনতি অবিচ্ছুতি বা অপভ্রংশ যাই বলুন সেইভাবে স্বীকৃত হয়। তারপর এইখানে যে মন্দির আছে, সেই মন্দির আমরা তো লোকাল উপকথায় শুনেছি ভূতটা বানিয়েছে বা প্রেতটা বানিয়েছে, কিন্তু বাস্তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ঐতিহাসিকদের মতে এই মন্দিরে কিন্তু অলরেডি
মানুষেরই তৈরি, এবং এই মন্দিরে অলরেডি একবার ভূমিকম্প হয়ে মেজর স্ট্রাকচার ড্যামেজও হয়েছে। ঠিক আছে? এবং সেটাকে আবার সংস্কৃত ল্যাঙ্গুয়েজে, সংস্কৃত ভাষায় লেখা একটি থামে উৎকীর্ণ লিপি থেকে দেখা গেছে যে 1393-94 নাগাদ এই ভূমিকম্প হয়, এবং ভূমিকম্পের পরে আবার এই মন্দিরের পুনঃসংস্কার করা হয়, এবং সেটা দুর্গাপ্রসাদ নামে এক ব্যক্তি করেন, সম্ভবত তিনি ওখানকার তখনকার শাসক ছিলেন। এবং 1440 এবং 41 সালের উৎকীর্ণ শিলালিপি থেকে দেখা যায় যে এইখানে একজন তীর্থযাত্রী আসেন যার নাম দেখানা। তখন এখানে রাজত্ব করতেন দুনগাড়া নামক রাজা, যিনি একজন তোমারা শাসক ছিলেন গোয়ালিয়রের। এবং দেখানা ছিলেন কাকাকার পুত্র। তো সেখান থেকেও কাকনমঠ নাম হতে পারে। বর্তমানে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এর মর্যাদা দিয়েছে বলাই বাহুল্য। এবং এখান থেকে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে গোয়ালিয়র মিউজিয়ামে। যেমন ধরুন ঢোকার সময় দুখানা বড় সিংহের মূর্তি আছে, মূর্তি থাকার কথা, যেগুলো এখন চলে গেছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম গোয়ালিয়রের এন্ট্রান্সে। এবং অন্যান্য অনেক স্কাল্পচারই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ আগেই আমি বলেছিলাম এখানে এগুলোর কিন্তু কোনো নিরাপত্তা নেই, এবং সরকারের তরফেও কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তো আমার ধারণা যে ভবিষ্যতে সরকার এ ব্যাপারে উদ্যোগী হবে। যাই হোক, এবারে আমরা এগিয়ে যাবো আবার আগ্রার দিকে, মন্দির দেখা শেষ। বন্ধুরা, এই হেলমেটের ছবিটা ইচ্ছা করে আপনাদের দিলাম। এটা হচ্ছে আমি নয়দায় আসার পর ফার্স্ট তুলেছিলাম। দেখুন যে এত কিলোমিটারে আমার জাস্ট সকাল থেকে আমি সন্ধ্যের মধ্যে ওই পরের দিনের কানপুরে থেকে মধ্যপ্রদেশ হয়ে আগ্রা হয়ে নয়দা পৌঁছেছি, তাতেই দেখুন হেলমেটের অবস্থাটা ঠিক কি দাঁড়িয়েছে। তারপরে ভাবুন দিল্লিতে আমি পরে দেখাবো আমার হাতের অবস্থা এবং বাকি সব জিনিসের অবস্থাই বা কিরকম। এখন রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।